আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। ওবায়দুল কাদের খুবই সিগনিফিক্যান্ট একটা কথা বলেছেন। আসলে কি প্রধান বাধা বিএনপি নাকি আওয়ামী লীগ নিজেই? এটি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে এই কারণে যে আওয়ামী লীগ তার শাসন ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়েছে যেখানে তারা নিজেরাই লড়াই করছে। তাদের শত্রু ওই অর্থে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে, বিএনপি কেন আরো একাধিক দল থাকবে, কিন্তু তারা গত 15 বছরে কি করলো? সেই 15 বছরে তারা যে শাসন ব্যবস্থাটা চালাইলো, তাতে কি মানুষ খুশি? তাতে কি মানুষ সন্তুষ্ট হলো? দেশকে কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারলো? এখানে কিছু অবকাঠামো দিয়ে তারা বারবার বলার চেষ্টা করছে এটাই উন্নয়ন, কিন্তু মানুষ দেখছে তার অধিকার নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, তার অর্থনৈতিক অধিকার নেই, তার মানে বাঁচা মরা একেবারেই সঙ্গীন অবস্থা মধ্যে হচ্ছে। এবং দিনকে দিন যে পরিস্থিতি হচ্ছে, কোনো মানুষ আর কমফোর্ট ফিল করছে না দেশে, যে যার অবস্থান থেকে দেশে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। আর দেশে যেটা হচ্ছে একতরফা একটি শাসন ব্যবস্থা, ঢাকা থেকে শুরু করে গ্রামান্তর পর্যন্ত সবই এক দলের পোস্টার ব্যানারে ভরা। নির্বাচনটা হচ্ছে অন্য আশেপাশের সমস্ত দেশগুলো থেকে আলাদা। ভারতে যেমন হচ্ছে, পাকিস্তানে যেমন হচ্ছে, সারা বিশ্বে যে ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, আমাদের দেশের নির্বাচনটা সম্পূর্ণ বিপরীত মেরুতে। তো এই অবস্থায় বিএনপি কিভাবে প্রধান বাধা হয়ে গেল? আওয়ামী লীগ কেন গত 15 বছর শাসন মানে ক্ষমতায় থাকার পরেও আজকে এই কথা বলতে হচ্ছে যে তারা তাদের প্রধান বাধা, অর্থাৎ তারা অনেক কিছু করতে পারছে না বিএনপির কারণে? কেন? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে সামনে চলে আসে। এখানে বলা হচ্ছে, তিনি বলছেন, আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। বর্ণচোরা বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। এটাই কি মানে এটাই কি মানে প্রধান, নাকি তার প্রধান হলো অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে স্বাধীন স্বাবলম্বী করা এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেগুলো ফিরিয়ে দেয়া? কোনটা প্রধান? এটা হচ্ছে বিবেচ্য বিষয়। আওয়ামী লীগ একেবারেই এই কথার মধ্য দিয়ে প্রমাণ হয় যে প্রধান প্রতিপক্ষকে নিঃশেষ করাটাই হচ্ছে তার জন্য চ্যালেঞ্জ। মনে হচ্ছে যে প্রধান প্রতিপক্ষ যদি বিএনপি না থাকে, তাহলে তার শাসন ক্ষমতায় থাকা অবারিত হবে, যেভাবেই খুশি সেভাবেই সে চলতে পারবে। ওবায়দুল কাদের বলছেন, দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের রক্ত মূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। গুড। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু না, মূল শত্রু হচ্ছে দেশ থেকে যারা টাকা পাচার করছে, টাকা পাচার হয়ে গেছে। আওয়ামী লীগেরই সাবেক প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনি নিজে বলছেন যে 92,000 কোটি টাকা প্রতি বছর পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি কি পরিমাণ সেটা ওই মতিউর রহমান, ওইদিকে বেনজির, আসাদুজ্জামান মিয়া, এই সমস্ত মানুষগুলো দিয়ে প্রমাণ হয় যে কি পরিমাণ লুটপাট হয়েছে। যারা ক্ষমতার একেবারেই কাছাকাছি এবং শীর্ষ পদে যাদেরকে বসানো হচ্ছে, তারা কি পরিমাণ লুটপাট করছে। সেই লুটেরা শক্তি যদি প্রধান শত্রু না হয়ে বিএনপি শত্রু হয়ে থাকে, যে ক্ষমতায় নেই গত 15 বছরেরও বেশি সময় ধরে, তাহলে তো এটা দেশের মানুষ এটা কিভাবে মানবে বা দেখবে? এটা একটা বড় প্রশ্ন। তিনি বলছেন, সাম্প্রদায়িক অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। আজ আমাদের অঙ্গীকার এই অপশক্তিকে পরাজিত করব, বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। এটাই আজকের দিনের শপথ। প্রতিপক্ষটা যদি মানে দুঃশাসন দুর্নীতিকে ধরে যদি সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার হয়, তাহলে মানুষ কিছুটা মানে স্বস্তি পাবে, কিছুটা ভরসা পাবে। নতুবা বিএনপির বিরুদ্ধে অব্যাহতভাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, নির্মূল করব, নানা রকম উস্কানিমূলক অবস্থান নিয়ে আমি মানুষকে জাগ্রত করব, কিন্তু মানে ক্ষমতায় আছে কে? সরকার। সে কি দিচ্ছে? মানে প্রতিটা সেক্টর, আমাদের ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সকল ক্ষেত্রে একটা নৈরাজ্য। এই নৈরাজ্য দূর করার জন্য সুশাসনটা প্রধান চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়ে
যদি আওয়ামী লীগ গত 15 বছর শাসন করত বা আগামী দিনেও যদি লক্ষ্য নির্ধারণ করে, সেটি হবে মূল বিষয়। তা না যে ক্ষমতায় নেই তার বিরুদ্ধে লড়াইটা মানে খুবই অপ্রাসঙ্গিক কিনা, এটাও একটু ভেবে দেখা দরকার। তো এখন তিনি আরেকটা বলছেন যে প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যা নিয়ে এসেছেন সেটা নিয়ে এখনো বিশ্লেষণ হয়নি। প্রধানমন্ত্রী দিল্লি গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যাননি। কই, আমরা তিস্তার কথা তো শুনলাম না। সীমান্তে মৃত্যু যে শূন্যে নামিয়ে আনার ঘোষণা, সেটাও আমরা শুনলাম না। এমন কোনো অ্যানাউন্সমেন্ট দেখলাম না যে অ্যানাউন্সমেন্ট নিয়ে বলতে পারি হ্যাঁ আমরা দিল্লির কাছ থেকে অমুক জিনিসটা নিয়ে এসেছি। কিছু কিছু বিষয় চুক্তি বা সমঝোতা হয়েছে, সেটি একান্তই বলা যায় যে এটা হলো ভারত তার সুবিধার মতন করে করেছে। সেখানে বাংলাদেশের কোন সুবিধা মানে বড় ধরনের সুবিধা যেটা মানে বলা যেতে পারে বা উল্লেখ করা যেতে পারে এক নামে, তেমন তো কোনো কিছু দেখা যাচ্ছে না, বা আমি এখনো সামনে আনিনি। তা নাহলে তো ওবায়দুল কাদের বলতে পারতেন যে আমরা আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়ে অমুকটা নিয়ে এসছে। কই, সেটা তো নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে ওবায়দুল কাদের যাই বলুক না কেন, দেশের মানুষের ভাবনা আর ওবায়দুল কাদের ওনাদের ভাবনার মধ্যে দেখা যাচ্ছে বিস্তর তফাৎ। এই তফাৎটা কখনোই দূর হবে না যতক্ষণ না পর্যন্ত দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।